শুভ সন্ধ্যা, মৃন্ময় নমস্কার। চ্যানেল ভিশন স্বাস্থ্য জিজ্ঞাসা, শনিবারের 6টা থেকে 6:25। আপনারা গত 16 বছর ধরে আমাদের এই অনুষ্ঠানটা দেখে আসছেন শনিবার এবং রবিবার। মাঝে মধ্যে আমরা একটু সময়টা পাল্টাই আপনাদেরই সুবিধার্থে। আপনারা বলেছেন শনিবারে এলে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এবার আমরা যেটা নিয়ে অনুষ্ঠানটা করছি সেটা একটি অত্যাধুনিক বিষয়, রোবটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি, অর্থাৎ রোবটের সাহায্য বা সহায়তায় নি রিপ্লেসমেন্ট। কে করছেন? কলকাতায় তিনি প্রথম শুরু করেছিলেন, বা ইস্টার্ন ইন্ডিয়াতেও ডক্টর স্বর্ণেন্দু সামন্ত, প্রথিতযশা ডাক্তার। বিখ্যাত কিছু হাসপাতালের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। আমরা তার কাছ থেকে একে একে শুনব নি রিপ্লেসমেন্ট কখন, কোন পেশেন্টের কিভাবে করতে হয়, রোবটিক একটা পেশেন্টকে কেন করা হবে এবং কত তাড়াতাড়ি সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এই যে বিভিন্ন প্রশ্ন, মানে আপনাদের প্রশ্নগুলি, সেগুলোই আমি স্বর্ণেন্দুদার কাছে রাখবো এবং স্বর্ণেন্দুদা একে একে উত্তর দেবেন। তার আগে স্বর্ণেন্দুদা একটু বোঝাবেন যে কিভাবে তিনি সার্জারিটা করেন, মানে রোবটিক কেয়ারটা কিভাবে করা হয় সেটা তিনিই বলবেন। তিনি বলুন, তারপরে আবার আমরা ফিরে আসবো আলোচনায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা চ্যানেল ভিশনে এসেছি হাঁটু রিপ্লেসমেন্ট, মানে যখন আমরা টোটালি রিপ্লেস করছি তাতে আমরা রোবটের কীভাবে করছি এবং কতটা অ্যাকিউরেসি নিয়ে করা যায়। দেখুন, হাঁটু রিপ্লেসমেন্ট যখন আমরা প্রথম শুরু করি আমরা তো খালি চোখেই করতাম, তারপরে আমরা কম্পিউটার ন্যাভিগেশন শুরু করলাম, তারপরে আমরা রোবটের মাধ্যমে শুরু করলাম। এখন যেটা আজকে যে টেকনোলজি নিয়ে আমরা আলোচনা করছি এটাকে আমরা বলছি অগমেন্টেড রিয়েলিটি। এখন প্রথমে এটা বলার আগে আমাদের জেনে নিতে হবে যে অগমেন্টেড রিয়েলিটি জিনিসটা কী। বা ধরুন খালি চোখে যখন আমরা কোনো একটা রিয়েল ওয়ার্ল্ড দেখছি, এটা রিয়েল একটা ওয়ার্ল্ড। আর যখন তখন এইরকম একটা চশমা ইউজ করছি, বা যখন ছেলেরা ধরুন ভার্চুয়াল রিয়েলিটিতে কোনো প্লে স্টেশন ইউজ করে বা খেলে, তখন এরকম একটা চশমা ইউজ করে যেটা মোবাইলের সাথে কানেক্ট করা থাকে। সেই অপারেশন করার সময় চশমাটা আমরা এইভাবে পরে নিই। এইভাবে যখন চশমাটা আমরা পরে নেব তখন আমরা খালি চোখে ধরুন যখন আমরা কোনো একটা, যেমন আমরা দেখতে পাচ্ছি ধরুন এখানে এই যে মডেলটাকে, এই চশমার মাধ্যমে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, মানে এই ফোনের একটা মডেলকে আমরা দেখতে পাবো। সেই ভার্চুয়াল ওয়ার্ল্ড যেটা আমরা এই চশমার মাধ্যমে দেখছি, আর খালি চোখে যে পার্টটা ধরুন এই যে যেমন সাদা যে মডেলটা, এটা হচ্ছে ফিমার বোন, এদিকে আমাদের লেগসের বোন যেমন টিবিয়া ফিবুলা দেখতে পাওয়া যাচ্ছে, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। মানে দুটো, মানে বেসিক্যালি আমি খালি চোখে যেটা দেখছি সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, যেটা চশমায় আমি একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড দেখছি। যখন এই ভার্চুয়াল ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ড দুটোকে আমরা এক জায়গায় মিলিয়ে দেব তখন সেটাকে আমরা বলছি অগমেন্টেড রিয়েলিটি। এটা একদম সহজভাবে বোঝার জন্য এই ভার্চুয়াল রিয়েলিটিটা ইউজ করার জন্য যখন আমরা অগমেন্টেড রিয়েলিটি স্টেজে গেলাম, সেটা কিন্তু রোবটের থেকে একদম কমপ্লিটলি আলাদা। রোবটে আমরা কি করি, রোবটে আমরা এই ধরুন এই যে হাড়ের যে পার্টটা আছে এখানে একটা পেন্সিলের মতো থাকে, ওটা আমরা এখানে ফিট করে দিই রোবটকে, যে হাড়ের এই আকৃতিটা রোবটটা সেটা তার বুঝতে পারলো। তারপরে ধরুন টিবিয়ার উপরে আমরা টাচ করে গেলাম, টিবিয়াটাকে রোবটটা দেখতে পেল। তারপরে যখন আমরা ইমপ্ল্যান্টটা বসাবো রোবটের, কেন আমরা রোবটটা ইউজ করলাম তার কারণ হচ্ছে ধরুন আমরা 0.5 ডিগ্রি বা 1 ডিগ্রি বা 2-3 ডিগ্রি পর্যন্ত যখন কোনো ধরুন আমাদের কাটার জন্য যে আমরা ব্লেডটা ইউজ করি, যখন যে অ্যাঙ্গেলে কাটবে, বা ধরুন 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত যদি জয়েন্টটা নাড়াচাড়া হয় তখন কিন্তু সেটা আমরা বুঝতে পারবো না খালি চোখে। এই এতটা অ্যাকিউরেসি লাগে হাঁটু রিপ্লেসমেন্ট করার জন্য। কেন লাগে তার কারণ হচ্ছে যখন আমরা একটা হাঁটু রিপ্লেস করি সেটা কিন্তু আমাদের একটা ইন্টেনশন থাকে যে সেটা যেন মিনিমাম 15 থেকে 20 বছর পর্যন্ত চলতে পারে এবং পেশেন্টের যেন একটা কোনো কষ্ট না হয় এই হাঁটুটার জন্যে। এবং এটার জন্য আমরা একটা বলি ফরগটন জয়েন্ট স্কোর, মানে ধরুন আপনাকে আমি একটা অপারেট করলাম এবং আপনি ভুলেই গেলেন যে ওই হাঁটুটা যে আপনার অপারেশন করা হয়েছে, এবং সেইটা কিন্তু করতে গেলে এতটা অ্যাকিউরেসি লাগবে, যেটা খালি চোখে যেমন আমি বললাম যে ধরুন 3 ডিগ্রি পর্যন্ত বোঝা যাবে না, সেটা আমরা ফিমারেই কাটছি বা টিবিয়াতে কাটছি, বা 2-3 মিলিমিটার ওপেন হলে যদি 3 ডিগ্রি তফাৎ হয়ে যায় বা 3 মিলিমিটার বা 2 মিলিমিটার ধরুন ভিতরের দিকে সাইডে বা বাইরের দিকে সাইডে যে লিগামেন্টগুলো থাকে এগুলো যদি ব্যালেন্সে না থাকে তাহলে কিন্তু এই ফরগটেন জয়েন্ট স্কোর, মানে যেটা আমরা বলি যে যেমন ধরুন একটা দাঁতের আমরা রিপ্লেস করা হয়েছে, আপনার কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করে বলা হয় যে আপনার কোন দাঁতটা আপনার 15 বছর আগে রিপ্লেস করা হয়েছে বলুন দেখি,
এটা খুব কম লোকই কিন্তু বলতে পারবে যে অমুক দাঁতটা আমার করা হয়েছে। এটাকে হচ্ছে ফরগটন জয়েন্ট। এই জয়েন্টের ক্ষেত্রে তাই, মানে এমনভাবে অপারেশনটা এত অ্যাকিউরেটলি করতে হবে যাতে পেশেন্টের কখনো মনেই হবে না যে অমুক কাজটা করার সময় আরে এটা তো আমার অপারেট করা পা, সুতরাং এটা আমাকে এইভাবে এটা করা যাবে না। সুতরাং এই অ্যাকিউরেসিটা আনার জন্যেই আমরা আগে কম্পিউটার ইউজ করতাম, তারপরে আমরা রোবট ইউজ করলাম। আজকে যেটা আমরা নিয়ে আলোচনায় এসছি মৃন্ময়বাবুর সাথে, সেটা আপনাকে আমি বললাম যে এই যে চশমাটা আমরা পরছি এটাকে আমরা বলি হলোলেন্স, মানে যেটা ইন্টারনেটের মাধ্যমে আমার কানেক্ট করা থাকবে এই হাড়ের আকৃতিটা বোঝার জন্য। এবং কিভাবে বুঝবো, যেমন ধরুন এখানে একটা বক্সের মতো লাগানো আছে অন দ্য ফিমার বা ফিমার বোনের ওপরে, তেমনি এরকম আর একটা বক্স লাগানো আছে টিবিয়ার ওপরে। যখন আমি চশমাটা পরবো তখন এই বক্সগুলোর থেকে এই যে দাগগুলো দেওয়া আছে কিউআর কোডের মতো, এইটা আমার চশমাতে রেজিস্ট্রি হবে এবং রেজিস্ট্রি হওয়ার পরে আমার এই পুরো ফিমার বোনটাকে আমি দেখতে পাবো একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে। তেমনি টিবিয়াটাকেও আমরা এই যে বক্সটা আছে এটাকে যখন সেন্স করবে, যখন একটা টি লেখা আছে, এটা যখন সেন্স করবে তখন আমরা টিবিয়াটাকেও দেখতে পাবো। এবং এর পাটাকে যখন আমরা সোজা করব বা যখন বেন্ড করব, বা তার আগে যখন ধরুন অ্যাক্সিসটা আমরা দেখবো, যেটা আমরা পরে আমরা মডেলও দেখাবো, বা কিভাবে আমরা চশমার মধ্যে কি জিনিসটা দেখছি, কিভাবে আমরা দেখুন কোনো একটা জিনিস যখন ইন দ্য স্পেস থাকে তখন সেটা বিভিন্নভাবে নড়াচড়া করে, সেটা ওপরে যেতে পারে, পাশের দিকে যেতে পারে, বা রোটেট করতে পারে। যার জন্য আমরা যখন ধরুন জিওমেট্রি করেছি আমরা তো জানি যে অ্যাক্সিস যেটা হয় সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিসে ঘুরবে। সুতরাং এই যে আমরা যখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে যখন আমরা ফিমার বোনটাকে দেখলাম তখন সেটাকে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিসই মানে সামনে পিছনে যাওয়া, সাইডে যাওয়া এবং রোটেশনাল মুভমেন্ট, এই তিনটে অ্যাক্সিসকেই আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি। দিয়ে একদম 100% ওই ভার্চুয়াল মডেলটাকে আমরা পেশেন্টের যে অরিজিনাল ফিমার বোন আছে বা অরিজিনাল টিবিয়াটা আছে তার উপর যখন সুপার ইম্পোজ করে দেব 100%, তারপরে যখন আমরা কাট নেব তখন সেটা 100% হতে বাধ্য। সেখানে কিন্তু 0.5 ডিগ্রি এরার বা 1 মিলিমিটার এরার হবে না। এবং এই এরারটা যদি আমরা এলিমিনেট করে দিতে পারি অপারেশন করার সময়, তবেই কিন্তু যে ইমপ্ল্যান্ট আমরা বসাচ্ছি সেটার লঞ্জিভিটি তখন আমরা এক্সপেক্ট করতে পারবো সেটা 15-20 বছর চলবে। এবং পেশেন্টেরও যে ফরগটেন জয়েন্টস করছে, যেটা আমি বললাম যে যে আমার অপারেশন হয়েছে অথচ আমি ভুলে গেছি যে না 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 আমার তো কিছু অসুবিধা হচ্ছে না, আই ক্যান ডু এভরিথিং, মানে আমরা সব কিছুই করতে পারছি উইথ এ রিপ্লেস নি জয়েন্ট, যেটা আমাদের এম। তার কারণ হচ্ছে যে অপারেশনটা যেহেতু ডিউরেবল করতে হবে, মানে 20 বছর পর্যন্ত যেন পেশেন্টের 15-20 বছর যেন পেশেন্টের কোনো কষ্ট না থাকে। কারণ পেশেন্ট যখন অপারেশন করতে এসছে তখন তো সে দেখুন দুটো প্রবলেমের জন্য সাধারণত আমরা হাঁটু রিপ্লেস করি। সেটা একটা হচ্ছে যন্ত্রণা বা যেটা পেন, আর একটা হচ্ছে ডিফর্মিটি। এই দুটোই যখন পেশেন্টের ধরুন রাত্রির ঘুম বা দৈনন্দিন কাজ সবগুলোতেই ব্যাঘাত করবে তবেই কিন্তু অপারেশনটা কিন্তু লাস্ট চয়েস। তার আগে পেশেন্টের ধরুন আমরা ওজন কমানো, তার কিছু খাবারের পরিবর্তন বা কিছু ওষুধ, ফিজিওথেরাপি, কিছু ঘরে ব্যায়াম করা, নি ক্যাপ বা ব্রেস, এগুলো দিয়ে আমরা চেষ্টা করি। কারণ হাঁটু রিপ্লেসমেন্টের আমাদের একটা এজ লিমিট বা এজ ক্রাইটেরিয়া আছে, যেটা ক্লাসিক অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা বলি অ্যারাউন্ড 58 থেকে 60। তার মানে ধরুন যদি একটা হাঁটু রিপ্লেস করে আমরা দিই, তার যদি আমরা ধরে নিই যে এই হাঁটুটা 20 বছর পর্যন্ত চলবে, তাহলে 60 বা 60 বছর বয়সে যখন আমরা করব তাহলে তার সেই হাঁটুটা অন্তত 80 বছর পর্যন্ত চলে যাবে। এই জন্যেই কিন্তু এত অ্যাকিউরেসি বা এত ধরুন কম্পিউটার ন্যাভিগেশন বা ধরুন রোবোটিক ন্যাভিগেশন, এখন যেটা আজকে আলোচনা করছি এটা হচ্ছে হলোলেন্স, মানে যেখানে আমরা রিয়েল ওয়ার্ল্ডকে ভার্চুয়াল ওয়ার্ল্ডকে দুটোকে আমরা মিলিয়ে দিতে পারলাম এবং তখন সেটা হয়ে গেল অগমেন্টেড রিয়েলিটি। এবং অগমেন্টেড রিয়েলিটি যখন দিয়ে আমরা যখন এটা আমরা কাটবো তখন আমরা এই তিনটে অ্যাক্সিস যেটা আপনাকে আমি বললাম এক্স, ওয়াই অ্যান্ড জেড, যেটা আমরা মিলিয়ে দিতে পারবো, তার যে জিনিসটা খালি চোখে আমরা বুঝতে পারি না 0.5 ডিগ্রি বা 1 মিলিমিটার ডিফারেন্স, সেটা কিন্তু এই হলোলেন্সের মাধ্যমে সম্ভব। এবং হলোলেন্সের সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা নর্মাল আমরা টিকারের জন্য মানে ধরুন রিপ্লেস করার জন্য যতটুকু কাটছি ততটুকুতেই আমাদের হয়ে যাচ্ছে, এক্সট্রা কার্ড নিতে হচ্ছে না। আর একটা যেটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ধরুন যে একটা যখন আমরা রোবট ইউজ করছি, ধরুন পার্টিকুলারলি যে রোবটটা তৈরি করছে কোনো একটা ডেডিকেটেড কোম্পানি,
তখন কিন্তু আমার হাত পা বাঁধা হয়ে যাচ্ছে যে রোবটটা, আমাকে সেই ইমপ্ল্যান্টটাই কিন্তু ইউজ করতে হবে। আমি কিন্তু ধরুন এক্স কোম্পানির রোবট ইউজ করছি আর ওয়াই কোম্পানির ইমপ্ল্যান্ট লাগাতে পারবো না। কিন্তু আমি যখন হলোলেন্স ইউজ করব, তখন এই হলোলেন্সে কিন্তু আমার কোনো এরকম বাধ্যবাধকতা নেই যে আমাকে ওই পার্টিকুলার এক্স ইমপ্ল্যান্টটাই লাগাতে হবে। এই হলোলেন্সের এই সুবিধাটা হচ্ছে আমি 14টা রকমের ইমপ্ল্যান্ট, যে কোনো ইমপ্ল্যান্ট আমার চয়েস, পেশেন্টের চয়েস হতে পারে, আমার চয়েস হতে পারে, তার ডিফর্মিটির উপর ডিপেন্ড করে আমার ইমপ্ল্যান্ট চয়েস হতে পারে। সুতরাং আমার হাত পা কিন্তু আমার বাঁধা নেই যে আমাকে এক্স কোম্পানির রোবট কিনেছি মানে আমার এক্স ইমপ্ল্যান্টই লাগাতে হবে। আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার যখন যেটা পেশেন্টের জন্য বেস্ট, পেশেন্টের যদি পার্টিকুলার কোনো চয়েস থাকে তাহলে সেটা আমরা করতে পারবো, সেটাও একটা বিরাট অ্যাডভান্টেজ। দ্বিতীয় হচ্ছে আর একটা পয়েন্ট, যেমন ধরুন একটা রোবট যদি আমরা এস্টাবলিশ করতে চাই কোনো হসপিটালে, তাহলে মিনিমাম ধরুন আমাকে 3 to 6 crore রুপিস আমাকে খালি রোবটটার জন্য ইনভেস্ট করতে হবে। কিন্তু আমার হলোলেন্সের জন্য অতটা আমার ইনভেস্ট করতে লাগে না। এই একটা ধরুন এই যে হলোলেন্স আমরা ইউজ করছি, এটা এই হলোলেন্সের দাম হচ্ছে অ্যারাউন্ড 25 lakhs। এবং এই একটা চশমা যেটা ধরুন আমি সার্জন হিসেবে যদি আমি পড়ি বা যদি আমার অ্যাসিস্ট্যান্টকে পড়ে, তার মানে ধরুন 50 lakhs যদি আমরা ইনভেস্ট করা যায়, তাহলে কিন্তু আমি এবং আমার যে অ্যাসিস্ট করছে সেও দেখতে পাবে পুরো ভার্চুয়াল ওয়ার্ল্ডটা এবং আমাদের রিয়েল অপারেশনের দুটোকে মার্চ করে। বা এটাকে আমরা টিভিতেও আমরা স্ক্রিনেতে আমরা সিঙ্ক্রোনাইজ করে যেতে পারি, যেটা আমাদের প্রোগ্রামে পরে মিনময়বাবু আপনাদের একটা দেখিয়ে দেবেন যে কীভাবে এক্স্যাক্টলি আমরা এই বোন মডেলটাকে, মানে পেশেন্টের যে অরিজিনাল বোন এবং যে আমার ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে মডেলটা আমরা দেখছি, দুটোকে কীভাবে মার্চ করিয়ে দিচ্ছি যাতে করে এত অ্যাকিউরেটলি কাটা যাচ্ছে এবং যাতে আমার এরার একদম 0.5 ডিগ্রি নিচে থাকবে বা 5 মিলিমিটার 1 মিলিমিটার ডিফারেন্সও আমরা করতে পারবো, সেইটা কিন্তু এই হলোলেন্সের মাধ্যমেই সম্ভব। স্বর্ণেন্দুদা খুব সুন্দর করে আপনাদের বললেন যে এই হলোলেন্সের কী সুবিধা আর রোবটের কী অসুবিধা। আপনি যে কোনো রকম পছন্দ করতে পারেন, মানে আপনার হাঁটুর যেটুকুনি পাল্টানো হবে আর কি, তারা যেমন খুব প্রেসাইজলি দেখতে পাচ্ছেন, সেটা এক্ষুনি আমরা দেখাবো, আপনারা পুরো স্ক্রিনে দেখতে পারবেন। সেখানে স্বর্ণেন্দুদা পরিষ্কার করে বুঝিয়ে দেবেন যে ঠিক কতটুকু জায়গা কাটা হবে, তার বাইরে কোথাও কোনো খোঁচা লাগবে না। পস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের কথা স্বর্ণেন্দুদা বললেন যে কোনো খোঁচা টোচা কিচ্ছু লাগার সম্ভাবনা নেই, কিন্তু মানুষের হাত সে তো একটু এদিক ওদিক হতেই পারে। সেক্ষেত্রে 0.5 ডিগ্রি প্রেসিশন একদম আনথিঙ্কেবল, কোয়াইট আনথিঙ্কেবল। এবং 1 মিলিমিটার আর কি 15 বছর, মানে পুরোটাই আপনাদের কথা ভাবছেন ডাক্তারবাবু, পুরো ভাবছেন কি করে আপনি কতটা ভালো থাকতে পারেন। তবে স্বর্ণেন্দুদার কাছে আমার একটা বিনীত প্রশ্ন তো থাকবেই যে স্বর্ণেন্দুদা একটা গয়না পড়লে সেটাকে তো যত্ন করতে হয়, এক্ষেত্রেও কি সেরকম কোনো যত্ন লাগবে? আমরা সে প্রসঙ্গে পরে আসবো। তার আগে দেখে নিন স্বর্ণেন্দুদা কীভাবে অপারেটটা করেন এবং এই ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি হাতে হাত মেলায় কীভাবে, কোঅর্ডিনেশনটা কীভাবে হয়, অগমেন্টেড রিয়েলিটি সুবিধাটা কোথায়। খালি চোখে যেটা দেখতে পাচ্ছিলেন বা ভার্চুয়াল যেটা দেখা যাচ্ছিল, এই দুটো মিলে গিয়ে অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে। সেটা কিন্তু 3 ডাইমেনশনাল। বারবার স্বর্ণেন্দুদা বলছেন যে ত্রিমাত্রিক ওয়েতে, এক্স ওয়াই জেড অ্যাক্সিসের কথা বললেন। ত্রিমাত্রিক যদি কিছু দেখা যায় সেটা তো মানুষের চোখের পক্ষে সম্ভব নয়। মানুষের চোখ কিন্তু দেখতে পারে, কিন্তু সে যখন কাটতে যাবে তখন কিন্তু মানে দুমাত্রিক হয়ে যাচ্ছে, 2 ডাইমেনশনাল, এক্স অ্যান্ড ওয়াই। এটা কিন্তু 3 ডাইমেনশনাল করে দিচ্ছে, ফলে প্রেসিশন অনেক বেশি হচ্ছে, ফলে আপনাদের অনেক সুবিধা হচ্ছে। যেটুকু হাঁটু কাটা হবে ঠিক সেখানে মাপে মাপে খাপে খাপে ইমপ্ল্যান্ট বসে যাবে, ফলে 15 থেকে 20 বছর নিশ্চিন্ত। এবার আপনারা একটু দয়া করে দেখুন স্বর্ণেন্দুদা কীভাবে অপারেটিং প্রসিডিওরটা, স্বর্ণেন্দুদার এই রোবোটিক কেয়ার কীভাবে করছেন উইথ হলোলেন্স। দেখুন, যে যখন আমরা হাঁটু রিপ্লেস করি তখন আমরা ধরুন খালি চোখেও করতে পারি বা কোনো একটা ধরুন কম্পিউটারের সাহায্য নিতে পারি বা রোবটের সাহায্য নিতে পারি। আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা যে টেকনোলজিটা ইউজ করছি এটাকে আমরা বলি অগমেন্টেড রিয়েলিটি। এখন অগমেন্টেড রিয়েলিটিটা হচ্ছে যখন ধরুন মানে হচ্ছে যখন আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডকে, ভার্চুয়াল রিয়েলিটি যেটা বলি, ধরুন যেমন বাচ্চারা গেমস খেলে তখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে খেলে, প্লাস রিয়েল ওয়ার্ল্ড এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড যখন দুটোকে আমরা মার্জ করে দিচ্ছি তখন সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। এখন দেখুন স্ক্রিনে আপনারা যে সবুজ পাটটা দেখছেন এটা হচ্ছে আমরা একটা চশমার মাধ্যমে দেখছি, যেটাকে আমরা বলি হলোলেন্স। সেই হলোলেন্সে দেখুন আমি ওটাকে সরাতে পারছি, প্লাস নিচে যে ইয়েলো পার্টটা দেখছেন ওটা হচ্ছে আমাদের থাই বোন, মানে ফিমার বোন। সেটা আমার কাছে একটা কন্ট্রোল আছে, সেই কন্ট্রোল দিয়ে ওটাকে আমি একদম এক্স্যাক্টলি
100% করে পেশেন্টের যে ফিমার বোনটা যেটা আমরা একদম ম্যাচ করিয়ে দেব এই অগমেন্টেড রিয়েলিটি করার জন্যে, মানে যেটা ভার্চুয়াল ফিমার দেখছি গ্রিন কালারের, আর যেটা ইয়েলো কালারের সেটা হচ্ছে পেশেন্টের ফিমার। দুটোকে মার্চ করে দেওয়ার পরে যখন আমরা দেখবো যে এই যে ব্লু লাইনটা পেশেন্টের যে ওয়েট বিয়ারিং অ্যাক্সিস, যেখান দিয়ে পেশেন্ট ওয়েট নেবার সময় যে লাইন দিয়ে ওয়েটটা ট্রান্সমিট হবে হাঁটুতে, সেই লাইনটা আমরা দেখতে পাচ্ছি। প্লাস একটু দেখুন ওটাকে একটা লাইন ক্রস করছে আড়াআড়িভাবে, একটা রেড লাইন, ওই লাইনটাও একটা খুব ইম্পর্টেন্ট লাইন। ওটা দিয়ে আমাদের হাঁটুটা ভাঁজ করা এবং সোজা হওয়া, যেটাকে আমরা ফ্লেক্সার এক্সটেনশন বলি, সেই লাইনটা ম্যাচ করতে হবে। সুতরাং এই যে জিনিসটা যখন খালি চোখে করি, তার থেকে যখন এই অগমেন্টেড রিয়েলিটি আমরা ইউজ করে করব, তখন কিন্তু এটা একদম 100% হবে। তার কারণ খালি চোখে আমরা 2-3 ডিগ্রির ভেরিয়েশনটা কিন্তু খালি চোখে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। 3 ডিগ্রির বেশি হলে বা ধরুন 2-3 মিলিমিটারের বেশি হলে তখন সেটা খালি চোখে যেটা অ্যাপ্রিসিয়েট করা যায়, তার থেকে যখন কম হবে, মানে ধরুন 0.5 বা 1 ডিগ্রি, সেটা কিন্তু সম্ভব কিন্তু আইদার রোবটের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, বা যেটা আমরা আজকে দেখাচ্ছি এটা হলোলেন্স বা আর্টিফিশিয়াল অগমেন্টেড রিয়েলিটি যেটা আমরা বলছি, সেইটার মাধ্যমে। সুতরাং এটা কিন্তু অ্যাকিউরেসি কিন্তু অনেক বেশি, তার কারণ এটাতে আমরা দুটোকে একদম 100% করে ম্যাচ করে দিচ্ছি। যেটা আমি ফিমারের ক্ষেত্রে বলেছিলাম, এখন দেখুন এই যে সবুজ মডেলটা দেখতে পাওয়া যায়, যে গ্রিন যে মডেলটা, এটা কিন্তু আমরা চশমা দিয়ে দেখছি, মানে যেটাকে আমরা হলোলেন্স। এটা কিন্তু একটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে দিবে ব্যাপার, মানে এটা ধরুন পেশেন্টের যে সিটি স্ক্যান আমরা করেছি তার মধ্যে টিভিটা কেমন দেখতে লাগছে, সেটা একটা 2D স্ক্রিনেতে মতো করে আমরা দেখছি, যেটা আমরা অ্যাডজাস্ট করছি যে হলুদ বা সাদা যে ধরুন টিভিয়া মডেলটার সাথে এটা একদম সুপার ইম্পোজ করে, যদি ধরুন একটা আমরা অ্যাক্সিস ভাবি, দেখুন আমরা মুভমেন্ট করছি, বিভিন্ন সামনে পিছনে হতে পারে, আগে পিছে হতে পারে, রোটেশন হতে পারে, মানে ঘুরতে পারে, যখন দেখুন এখন হচ্ছে এইটা করে একদম এক্স, ওয়াই এবং জেড তিনটে অ্যাক্সিসেই কিন্তু টিবিয়াটাকে আমরা 100% মিলিয়ে দেব। যখন আমরা এই ভার্চুয়াল টিবিয়াটাকে পেশেন্টের অ্যানাটমিক, মানে পেশেন্টের নিজের টিবিয়ার সাথে 100% মিলিয়ে দেবো, তখন যখন টিবিয়াতে আমরা কাটসগুলো নেব ইমপ্লান্ট বসাবার জন্য, এখন দেখুন ধরুন টিবিয়াটা নড়ে নড়ে যাচ্ছে, এবার দেখুন একটা ইউলো অ্যাক্সিস আছে, ওই অ্যাক্সিসটাকে দেখুন পেশেন্টের অ্যাক্সিসের সাথে একদম 100% আমরা মিলিয়ে দিলাম। এইবার যখন আমরা কাটটা নেব টিবিয়ার ওপরে, তখন কিন্তু যেটা আমরা কম্পিউটারে প্ল্যানিং করেছি অপারেশন করার আগে সিটি স্ক্যানের মাধ্যমে, সেটা কিন্তু একদম 100% অ্যাকিউরেট হবে। সেই 100% অ্যাকিউরেসির জন্যেই এই অগমেন্টেড রিয়েলিটি। তাহলে আমি আরেকবার সহজভাবে বলে দিই, চশমার মধ্যে যে গ্রিন মডেলটা দেখছি, এটা হচ্ছে একটা ভার্চুয়াল মডেল। যেটা আমি খালি চোখে দেখছি যে হলুদ বা সাদা রঙের হাড়টা, সেটা হচ্ছে পেশেন্টের অরিজিনাল হাড়টা। যখন এই সবুজ মডেলটাকে পেশেন্টের হাড়ের সাথে একদম 100% মিলিয়ে দিলাম, তখন কিন্তু সেটা আমরা ভার্চুয়াল যে গ্রিন মডেলটাকে অরিজিনাল হাড়ের সাথে যখন আমরা মিলিয়ে দিলাম, তখনই সেটা হয়ে গেল অগমেন্টেড রিয়েলিটি। এবং এখানে আমরা যখন আমরা কোনো কাটস নেব, মানে যখন আমরা কাটবো স ব্লেড দিয়ে, তখন যেমন আমরা 1 মিলিমিটার পর্যন্ত আমরা এরার হচ্ছে কিনা বুঝতে পারবো, 0.5 ডিগ্রি এরার হলো সেটা কিন্তু আমরা সেই হলোলেন্সের মাধ্যমে বুঝতে পারবো। এটাই হচ্ছে ধরুন এটার অ্যাডভান্টেজ, যে আমরা একদম 0.5-এর অ্যাকিউরেসি নিয়ে আমরা কাজটা করতে পারবো, যেটা ধরুন কম্পিউটার ন্যাভিগেশনে বলুন, রোবটে বলুন বা হলোলেন্সে বলুন। এটার হলোলেন্সের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেমন ধরুন আমরা রোবটে যখন করছি তখন আমরা অনেক দুটো পিন লাগছে, এখানে দেখুন একটা একটা পিন দিয়ে হয়ে যাচ্ছে। প্লাস রোবটের যেটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে রোবট আমি নিচ্ছি, আমরা কিন্তু একটা ডেডিকেটেড সিস্টেমের মধ্যেই করতে হবে। মানে ধরুন কোনো একটা কোম্পানির রোবট নিলাম, মানে সেই কোম্পানির ইমপ্ল্যান্ট লাগাতে হবে। কিন্তু হলোলেন্স যখন আমরা ইউজ করছি, মানে যেটা দিয়ে আমরা এখন দেখাচ্ছি আপনাদের, এটাতে আমরা 14টা কোম্পানির ইনস্ট্রুমেন্ট বা ইমপ্লান্ট আমরা ইউজ করতে পারি। তো দ্যাট ইজ অলসো এ বিগ অ্যাডভান্টেজ। আর একটা হচ্ছে যেটা আপনাদের আগে বললাম, যে পিনের ট্র্যাকটা অনেক কম লাগছে, সুতরাং ছোটো ইনসিশনে করছে। পিন ট্র্যাকের জন্য পরে যেটা প্রবলেম হয় সেটা এতে হবে না। সুতরাং অ্যাকিউরেসি ওয়াইজ এটা কিন্তু একদম ম্যাচ টু ম্যাচ উইথ দ্য রোবট, উইথ অল দি অ্যাডভান্টেজেস যেগুলো আপনাদের আমি বললাম। Understand themselves that yes, my knee now need replacement, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নিজে বুঝলো, ডাক্তারের ওপিনিয়নের কথাটা সে বিশ্বাস করলো। দ্বিতীয় হচ্ছে এক্সরে যেটা আমরা করছি তাতেও সে দেখলে নিজেও বুঝতে পারবে যে আমার হাঁটুর কি ক্ষয়।
সেইটা ধরো সেকেন্ড পয়েন্টটা আই উইল এক্সপ্লেন অ্যাবাউট দি ফিচার্স ইন দ্য এক্স-রে, যেটা দেখে বোঝা যাবে যে এই হাঁটুটা এবার অপারেশন করা উচিত। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে পেশেন্টের কি সিমটম হলে সে নিজে বুঝতে পারবে যে এবার আমার রিপ্লেস করা উচিত। তারপরে আমরা ঢুকবো হচ্ছে রিপ্লেসমেন্টের জিনিস, মানে অ্যাকচুয়াল হাঁটু রিপ্লেসমেন্ট বলতে কি বোঝায়, মানে কোথায় ফিমার কাটছি, কোথায় টিবিয়া কাটছি, আর মালাই চাকিটা বাদ দিচ্ছি কি কাটছি কি চেঞ্জ করছি কি করছি না, ওটা প্লাস মাইনাস থাকে। তারপরে হচ্ছে যে এই যে হাঁটু রিপ্লেসমেন্ট করতে গেলে কতটা অ্যাকিউরেসি লাগে, তার জন্যে খালি চোখে করা যায় নাকি কম্পিউটার ন্যাভিগেশন, নাকি রোবট, নাকি হলোলেন্স, নাকি ক্লাসিক যেটা এজ ওল্ড খালি চোখে আমরা এতদিন ধরে করে আসছিলাম সেটাতেই বিশ্বাস করা যায়। এই হচ্ছে 5টা পয়েন্টে আমরা বলবো। শোনেন্দা, আমার যে প্রশ্ন, অস্টিওআর্থ্রাইটিসকে কোনো কারণে খুব বেড়ে যাচ্ছে, লাইফস্টাইল চেঞ্জেস বা এইসব কোনো কারণ আছে? আর অস্টিওআর্থ্রাইটিস হলেই কি নি রিপ্লেসমেন্ট করতে হবে, এরকম কি কোনো ক্রাইটেরিয়া বা কিছু আছে? না না, এতটা ভয় পাওয়ার কিছু নেই যে অস্টিওআর্থ্রাইটিস বলেই রিপ্লেসমেন্ট করতে হবে। যেটা আমি বলার সময় আগে বলছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস তো একটা ক্ষয়জনিত ব্যাপার। যখন ধরুন ভগবান আমাদের যে ডিজেনারেটিভ প্রসেস, মানে ধরুন হাড়টা তো দিয়েছে, তার উপর একটা কার্টিলেজের কাভার থাকে। এই কার্টিলেজ কাভারটা যখন আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে তখন ধীরে ধীরে বোনটা এক্সপোজ হয়ে যায়। যখন ধরুন ফিমারের বোন থেকে কার্টিলেজটা চলে যাবে, টিবিয়ারের বোনের দিক থেকে কার্টিলেজটা চলে যাবে, তখন দুটো হাড়ে হাড়ে ঘষা লাগবে। মানে গাড়ির লুব্রিকেন্ট যে কাজ করে এও তাই প্রায়। লুব্রিকেন্টটা তো অন্য জিনিস, লুব্রিকেন্ট তো সাইনোভিয়াল ফ্লুইড, এটা হচ্ছে কার্টিলেজ, মানে ধরুন একটা মানে কুশনের মতো, মানে এক্স্যাক্টলি হাড়ে হাড়ে কিন্তু মুভমেন্ট হচ্ছে না আমাদের। এই দুটো হাড়ের মাঝখানে একটা 2 মিলিমিটার থিকনেস বা 3 মিলিমিটার থিকনেসের কার্টিলেজ, মানে অনেকটা নারকোলের ওই নারকোলের ধরুন শ্বাসের মতো, এক্স্যাক্টলি ওইটা। সুতরাং যখন এই কার্টিলেজটা চলে যাবে, বোনটা এক্সপোজ হয়ে যাবে, তখন যখন আমরা দাঁড়াবো তখন তো দুটো হাড়ের সাথে ডাইরেক্ট হাড়ে লাগবে, তখনই সেটা পেইনফুল হবে, তখন নার্ভ এন্ডিংগুলো এক্সপোজড হয়ে যাবে। সেই জন্য এবং যত দিন যাবে তত ডিফর্মিটি বাড়তে থাকবে। হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস ওই জন্যই তো আমরা গ্রেড করি, যে ধরুন আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে খুবই খারাপ প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে অপারেশন করতে হবে তা কিন্তু নয়। অস্টিওআর্থ্রাইটিস হলেই ধরুন আমরা যে গ্রেডিং করি সেটা ধরুন পেশেন্টকে দেখে একটা গ্রেডিং করি, তারপর ধরুন আমরা যে এক্স রে করলাম বা ধরুন তার অন্য পরীক্ষা করে দেখলাম, তাকে আমরা 1, 2, 3, 4 করে ভাগ করি। একটা হচ্ছে সব থেকে কম, 4টা হচ্ছে সব থেকে খারাপ। তারা যখন 1 নম্বর বা 2 নম্বর গ্রেডে থাকছেন কেউ, তখন কিন্তু তার ধরুন যদি বডি ওয়েট বেশি থাকে তাহলে তাকে আমরা বলবো ধরুন এই একটা নিয়মিত খাদ্য এইভাবে একটা লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। বডি ওয়েটটা একটা অস্টিওআর্থ্রাইটিস একটা বিরাট ফ্যাক্টর। কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, সেটা অতটা ইম্পর্টেন্ট না হলে যেগুলো দৈনন্দিন লাইফস্টাইল, যেমন ধরুন আমরা যারা অনেকক্ষণ ধরুন হাঁটু মুড়ে কাজ করতে হচ্ছে যে কাজগুলো, সেগুলোতে ধরুন তাড়াতাড়ি করে হাঁটু ক্ষয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অস্টিওআর্থ্রাইটিস আগেও ছিল, এখনও আছে, লাইফস্টাইলের জন্য কিছুটা হয়তো আমাদের এখন আমরা বেশি দেখছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত না একদম স্টেজ 4-এ যাচ্ছে, মানে যেটা লাস্ট স্টেজ ডিফর্মিটি, যেটা আমি বলার সময় আগে বললাম, দুটো কারণেই আমরা অপারেশন করি। একটা হচ্ছে পেন, মানে যন্ত্রণা, যেটা আপনাকে কষ্ট দিচ্ছে সবসময়। দ্বিতীয় হচ্ছে ডিফর্মিটি এবং রাত্রে ঘুম। এই তিনটেই যখন হয়ে যাবে এবং গ্রেড 4 যখন ডিজিজ প্রসেসটা আসবে, তবেই কিন্তু রিপ্লেসমেন্টের প্রশ্ন। রিপ্লেসমেন্ট সবসময় হচ্ছে আমাদের একদম শেষ পর্যায়ের লাস্ট, মানে শেষ অস্ত্র। এটা কখনোই যে নয় যে অস্ট্রেলিয়াতে হলো আমরা প্রথমে বলে দিলাম, সেটা করা উচিত নয়। যদি কেউ করে থাকেন সেটা একেবারেই নিয়ম বহির্ভূত, না, এটা টেক্সট বই বহির্ভূত। টেক্সট বই অনুযায়ী এটা করারই কথা নয়, সারা পৃথিবীতে এটা ফলো করা হয়। স্টেজ 1, স্টেজ 2 হলে তাকে আবার লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, তার কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। ক্ষেত্রে না কিছু এরকম দেখা যায় স্বর্ণেন্দুদা, কিছু পেশেন্ট বলছেন যে ডাক্তারবাবু আমি হাঁটুটা পাল্টেই নেব, হয়তো দেখা যাচ্ছে তার 2nd বা 3rd গ্রেড অবধিও সে পৌঁছয়নি, তার মোবিলিটি দরকার, সে একটু ট্রেকিং করবেন বা পাহাড়ে টাহাড়ে চড়বেন, এরকম। সেক্ষেত্রে কি করাটা বাঞ্ছনীয় না? সেক্ষেত্রে কোনো স্ট্যাটুটারি ওয়ার্নিং থাকবে? না, পেশেন্টের চাহিদা অনুযায়ী হয়তো ট্রেকিং করতে চায় বা ধরুন পাহাড়ে চড়তে চায় বা অন্য কিছু করতে চায়, তখনও একটা আমাদের ধরুন এইটা যে আমরা আলোচনা করছি আজকে, এটা আমরা আলোচনা করছি টোটাল নি রিপ্লেস, মানে হাঁটু যখন পুরোটাই, টোটাল কথাটার মানেটা বুঝিয়ে দিই। বা ধরুন ফিমার দিকটাও করলাম, টিবিয়ার দিকটাও করলাম, আবার যে আমরা মালাই চাকি যেটা আমরা প্যাটেলা বলি তারও আন্ডার সারফেসটা করলাম। এটা ছাড়াও একটা রিপ্লেসমেন্ট আছে যেটা আমরা বলি ইউনিকম্পার্টমেন্টাল। মানে ধরুন যখন যারা ট্রেকিং করতে চাইছে, তার তো শুধু হাঁটুর জন্য পারছে না তা নয়, তার তো মানে ধরুন কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, চেস্টের না সমস্যা থাকে, সেগুলো দেখতে হবে। সুতরাং তখন কিন্তু আমরা হাঁটু হয়তো যদি কেউ 40-45 তো ট্রেকিং করবে। আমি যেমন আগেই বললাম যে টোটালি রিপ্লেসমেন্ট করার অস্টিওআর্থ্রাইটিস জনিত কারণে যদি করি, তাহলে এজ ক্রাইটেরিয়া হবে ধরুন 58 থেকে 60-এর কাছাকাছি।
একটা 58-60 বছরের লোক তো আর ট্রেকিং করতে যাবে না, যাবে ধরুন 40-45 বছরের লোক বা তার নিচে। তার জন্য আমরা ধরুন না, একটা তবে এখন না এই একটু বয়স্ক মানুষও কিন্তু যাচ্ছেন, বিশেষ করে কেদার, বদ্রী এবং হাঁটু পাল্টেই যাচ্ছেন। এমন পেশেন্ট আপনারই আছে? না না, সেরকম হাঁটু পাল্টানোর পরেও ধরুন কেউ যেতে পারে কেদার, বদ্রী বা এগুলোতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কিছু রেস্ট্রিকশন ধরুন একদম পুরো যে ধরুন বলে যে পুরো এই রেস্ট্রিকশনটা নিয়ে আবার আমরা পরে একটু শুনবো, পরে কথা বলবো। আজকে ঘড়ি টিকটিক করে জানাচ্ছে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, বিদায় নিতে হবে। আবার আমরা পরের শনিবার ঠিক এই সময় ফিরছি এবং আরও বিস্তারিত এই টোটাল নি রিপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করব। রোবোটিক উইথ হলোলেন্স, হলোলেন্সের সাহায্যে কী করে আরও ভালো করা যায়। স্বর্ণদাকে অজস্র ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ভয়ঙ্কর ব্যস্ত একজন ডাক্তার, সার্জেনদের তো ব্যস্ততা আরও বেশি থাকে, আমরা তাকে পেয়ে তো যথেষ্ট আনন্দিত বটেই। আজকের মতো বিদায়, নমস্কার, আবার দেখা হবে সামনের শনিবার এই সময়।